সো আমরা বলেছিলাম আজকে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়াবো। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আসলে কি বোঝানো হয়, বা হোয়াট আর দ্য প্যারামিটারস অফ দিস টেন্ডেন্সি। কতগুলি ফ্রিকোয়েন্সি বা ডাটা সেটের কতগুলি বিশেষ ক্রাইটেরিয়া আছে। যেমন আমি যদি উদাহরণ দেই, ধরো এক ঝাঁক পোকা একটা ভালো একটা জিনিসের উপর আক্রমণ করেছে খাওয়ার জন্য, মনে করে একটা মিষ্টির উপরে পোকা বসেছে। তো হয়েছে কি, মিষ্টিটা যদি এমনটা হয় তাহলে মাছিগুলি কিন্তু ভন ভন করবে এর কাছাকাছি খুব বেশি, তাই না? সবাই এর কাছাকাছি আসতে চাবে, তাই না? ব্যাপারটা এরকম না? দূরে দিয়েও থাকবে কিছু যাদের শক্তি কম, কিন্তু যেখানে মিষ্টিটা সেখানে কিন্তু মাছির আনাগোনা সবচেয়ে বেশি। এই মাছিগুলির একটা টার্গেট হলো এই মিষ্টির দিকে থাকা। এটাই টেন্ডেন্সি টু দা সুইট। কার টেন্ডেন্সি? এই মাছিগুলির। এই যে পোকাগুলির টেন্ডেন্সি, এটাই বলা হচ্ছে ডাটার একটা পার্টিকুলার টেন্ডেন্সি আছে। এই টেন্ডেন্সিটা অ্যানালাইসিস করা হয়। দেয়ার আর 3 প্যারামিটারস। 3 ধরনের প্যারামিটার আছে এই টেন্ডেন্সি মেজারমেন্টের। সেই প্যারামিটারস গুলোকে বলা হয়, আমি যদি নাম্বারিং করি 1 2 3, প্রথম টেন্ডেন্সিটাকে বলা হয় মিন, অর্থাৎ এই ডাটাগুলির গড়। দ্বিতীয় টেন্ডেন্সি হলো মিডিয়ান, আর থার্ড টেন্ডেন্সি হলো মোড। There are 3 tendency for measures of data. Data analysis এর 3 ধরনের টেন্ডেন্সি থাকে। আমরা পেলাম মিন মানে গড়, মিডিয়ান মধ্যমা, বাংলায় আমরা পড়েছি। এগুলি কিন্তু ছোটবেলার পড়া, 9 10-এ পড়েছি, 8-এও ছিল, ডিপ্লোমাতে ছিল বা ইন্টারমিডিয়েটে ছিল। কেন আমরা এখন শুরু করলাম এত সহজ থেকে? বেসিকটা যেন আমাদের সহজ হয়, তাই না? একটা 10তলা বিল্ডিং করার জন্য কিন্তু শুরুতে গর্ত করতে হয়, ছোট ছোট গর্ত করে পাইলিং করতে হয়। একতলা করলেও গর্ত করতে হয়, এছাড়া হয় না। ঠিক অনুরূপ ভাবে যত সিনিয়র কোর্সই পড়ি না কেন, শুরুতে ছোট ছোট সহজ জিনিসগুলি দিয়ে স্টার্ট করতে হয়। তাহলে আমরা বললাম যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির 3টা প্যারামিটার আছে। একটাকে বলা হয় মিন, মিডিয়ান অপরটা, এবং ফাইনালি মোড। এই মিনকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এই মিনের ক্লাস হলো 3 ধরনের, অর্থাৎ 3 ধরনের মিন আছে। একটা মিনকে বলা হয় অ্যারাথমেটিক মিন, অ্যারাথমেটিক মিন। আরেকটা মিনকে বলা হয় জিওমেট্রিক মিন, জিওমেট্রিক, দিস ইজ জি মিন। আরেকটা লাস্ট মিনটাকে বলা হয় হারমোনিক মিন, হারমোনিক মিন। অ্যারিথমেটিক মিনের সংক্ষিপ্ত ভার্সন হলো এএম, জিওমেট্রিক মিন জিএম, এবং হারমোনিক মিন এইচএম। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির প্রথমত প্যারামিটার পেলাম 3টা, মিন, মিডিয়ান, মোড। আবার মিনের ক্লাসিফিকেশন হলো 3 প্রকার। একটা হলো অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, ফাইনালিটা হারমোনিক মিন। আমাদের পড়ালেখাগুলি কি বুঝতেছি? জি স্যার, বুঝতেছি। ওকে, কিছু রেসপন্স করতে হবে, প্রয়োজনে প্রশ্ন করতে হবে, তাহলে বোঝা যাবে যে তোমরা শুনতেছ। আর না হয় আমি কিন্তু একেবারে বাতাসের মধ্যে কথা বলছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। আর জিনিসগুলি খুব কঠিন না, আমরা অফলাইনে গেলে কিন্তু এইভাবেই সহজ করে পড়ানোর চেষ্টা করব। এখন আমরা শুরুতে অ্যারিথমেটিক মিনের ক্লাসিফিকেশন 3 ধরনের বলেছি। সেই অ্যারিথমেটিক মিন
বিশেষ করে ক্যালকুলেশন কিভাবে কিভাবে করতে হয় দেখব, দেন হারমোনিক মিন, দেন জিওমেট্রিক মিন, এই জিনিসগুলিকে আমরা অ্যানালাইসিস করব। প্রথমত অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করা হয় সাপোজ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কতগুলি দেওয়া আছে। সাপোজ সে ফর এক্সাম্পল ইউ আর ইনক্লুডিং মি, দেয়ার আর 8 স্টুডেন্টস অর 8 পারসন ইন দিস ক্লাস। তাদের আমরা সাপোজ এইজ অ্যাভারেজ করব। তো 8 জনের এইজ মনে করো যে একজনের সাপোজ 42, দেন 26, আর একজনের 21, 26, 31, হ্যাঁ এই টাইপের বিভিন্ন ভাবে থাকতে পারে। 32, সাপোজ 28 এন্ড 21, 1 2 3 4 5 6 7 8, এই 8 জন পারসনের বিভিন্ন এইজ দেওয়া আছে। এখন আমরা এর এভারেজ বের করব। এই এভারেজটা আমরা এই এক্স বার হিসেবে ট্রিট করি, আর এখানে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, 8 জনের বিভিন্ন এইজ, তাহলে সেই সংখ্যাটা হবে 8। এখন আমরা এই সংখ্যাগুলি যোগ করব, তাহলে 42 যোগ 26 ডট 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 যোগ 21 ডিভাইডেড বাই 8, একটা রেজাল্ট পাবো না? ইয়েস, জি স্যার, এটা রেজাল্ট পাওয়া যাবে। রেজাল্ট তো পাবোই। দিস ইজ দা অ্যারিথমেটিক মিন, এভারেজ ভ্যালু বের করা। এটাকে বলা হয় ডাইরেক্ট ক্যালকুলেশন, এটা সিম্পল অ্যারিথমেটিক মিনও বলা হয়। এটাকে সিম্পল অ্যারিথমেটিক মিন মানে কি কোনো ফর্মুলা টর্মুলা কিছুই নাই, জাস্ট ডাটা আছে, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা মিন বের করলাম। কিভাবে বের করলাম? ফর্মুলাটা যে টোটাল নাম্বার অফ পারসনের এজ, টোটাল এজ ডিভাইডেড বাই নাম্বার অফ পারসন, তাহলে এভারেজ এজটা আমরা পেয়ে যাব। এই 8 জন অংশগ্রহণকারী মানুষের এভারেজ এজ আমরা বের করে ফেললাম এই সিম্পল অ্যারিথমেটিক মিনের মাধ্যমে। তাহলে নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে বসিয়ে দিবে এখানে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি ডাটাগুলি একটু ভিন্ন প্রকৃতিতে দেওয়া থাকে, হাউ উই ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন। মনে করো ডাটা দেওয়া আছে একটু ভিন্নভাবে, মনে করো একটা ডাটা চার্ট দেওয়া আছে। আমি ছোট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জাস্ট ইজি করে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ এই জায়গায় দেওয়া আছে স্যালারি, বেতন, আর এখানে দেওয়া আছে নাম্বার অফ ওয়ার্কার্স। তাহলে বেতন, আমরা বেতনের সংখ্যাটা এখানে লিখতেছি। মনে করো বেতন পাচ্ছে সাপোজ 10 টাকা, আসলে 10-এর সাথে 100 গুণ হবে বা 1000 গুণ হতে পারে, সেটা দিয়ে দিতে পারি, নো প্রবলেম। টাকা এখানে ব্র্যাকেটে আমরা যদি কে বসিয়ে দেই, কে বসানো হয় কিলো, মানে 10,000 টাকা। আর এখানে মনে করো যে 8,000 টাকা, এখানে মনে করো 12,000 টাকা। হ্যাঁ, এইভাবে বা একটা সিকোয়েন্স মেনটেন করেও দেওয়া হয় ডাটাগুলিকে, যে ছোট থেকে বড়। মনে করো যে এটা 8,000 টাকা, আর এটা 10,000 টাকা, এটা মনে করো যে সাপোজ 14,000 টাকা, আর এটা মনে করো যে সাপোজ 22,000 টাকা। হাজারে আমরা ট্রান্সফার করলাম, 8 10 12 14 22। নাম্বার অফ ওয়ার্কার্স, 8,000 টাকার ওয়ার্কার আছে মনে করো 15 জন, 10,000 টাকার ওয়ার্কার আছে মনে করো যে 7 জন, 14,000 টাকার ওয়ার্কার আছে মনে করো যে 25 জন, এবং 22,000 টাকার ওয়ার্কার আছে মনে করো 3 জন।
এখানে এই ডাটা দেওয়া আছে কি কি, টাকা 8,000, এই হাজার ইন্ডিকেট করেছি কিলো দ্বারা, কিলোটা আমরা উইথড্র রেখেছি, নাম্বার অফ ওয়ার্কার্স। ওকে, এই ইনফরমেশন থেকে অ্যারিথমেটিক মিন বের করব, অর্থাৎ এই ডাটার, ধরো একটা কোম্পানির আমরা যদি হিসাব করি 15 সাথে কত 22, 25, হ্যাঁ আর 25, 50 জন এমপ্লয়ি আছে। 50 জন এমপ্লয়ির এই বিভিন্ন টাকাগুলি আমরা প্রোভাইড করে থাকি। ফাইন, এখন গড় স্যালারি কত এই এমপ্লয়িগুলির, মানে অ্যাভারেজ স্যালারিটা কত, এটা মান্থলি একটা স্যালারি স্ট্রাকচার দেওয়া আছে। প্রশ্নটা কি বুঝতে পেরেছো? কিছুক্ষণ আগে আমাদের 8 জন পার্সনের এইজের একটা অ্যাভারেজ বের করেছি, এখানে কিন্তু আছে 50 জন ওয়ার্কার, আর প্রতি স্ল্যাবের মধ্যে অ্যামাউন্ট আছে, এবং স্ল্যাব সংখ্যাতে যেমন এখানে 15 জন ওয়ার্কার 8,000 করে বেতন পায়, 7 জন ওয়ার্কার 10,000 করে বেতন পায়, 25 জন ওয়ার্কার 14,000 করে, বা 3 জন ওয়ার্কার 22,000 টাকা করে বেতন পায়। তাহলে এভারেজ মান্থলি স্যালারিটা কত? ঠিক আছে, এভারেজ মান্থলি স্যালারি, এটা আমরা বের করতে চাচ্ছি। সে ফর এক্সাম্পল, এখন আমাদের আগের ফর্মুলাটাই কিন্তু কাজ হবে। আগের ফর্মুলাটার সাথে একটু ওয়েট ইন্ট্রোডিউস হবে। এখানে হবে এই টাকাটা আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা যদি হয় x1 আর হবে f1 প্লাস x2 f2 প্লাস x3 f3, আর নিচে টোটাল সামেশন অফ f। তাহলে হোয়াট ইজ x1? এই x1 হবে এই ডাটাগুলি, এটা x1, x2, x3, x4, তাহলে এটা হবে f1, f2, f3 and f4। আশা করি সিস্টেমটা বুঝতে পারছো। তার মানে এটাকে আমরা সংক্ষিপ্তভাবে যদি বলি, সামেশন অফ xi fi ডিভাইডেড বাই সামেশন অফ fi, আর সামেশন অফ fi কে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি n দ্বারাও ডিনোট করা হয়, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি, আর উপরে যা আছে সামেশন অফ xi fi। এখন আমরা এই ফর্মুলা ইউজ করে এভারেজ বের করব, এভারেজ মান্থলি স্যালারি। তোমার কিন্তু প্রশ্ন আসতে পারে যে কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা অনেকেই প্রশ্নটা করে থাকে। এই জন্য কিন্তু আমাদের জিনিসগুলি খুব ক্রিটিক্যালি ব্রেনের মধ্যে সেট করতে হবে। আগে কিন্তু ছিল এখানে প্রত্যেকটা ডাটা একটি করে, অর্থাৎ একজন 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 একজন, অর্থাৎ 8 জন ব্যক্তির বিভিন্ন বয়স ছিল। আর এখন হলো বিভিন্ন স্যালারি পাচ্ছে, প্রতিটা স্ল্যাবে নাম্বার অফ ওয়ার্কার্স আছে ভিন্ন ভিন্ন, 15 জন, 7 জন, 25 জন, 3 জন। এই জন্য আগের ফর্মুলাটা আর এখন অ্যাপ্লাই করলে হবে না। আগের ফর্মুলাটা কি ছিল? আগের ফর্মুলাটা ছিল এরকম যে সামেশন অফ xi আর নিচে ছিল সামেশন অফ f, অর্থাৎ সামেশন অফ xi বাই m। এইটা ছিল আগের ফর্মুলা। তখন এই নাম্বার অফ ওয়ার্কার যদি এক এক হতো তাহলে ওকে ছিল, বাট এখন কিন্তু ডিফারেন্ট। এই যে ডিফারেন্স করে আমাদের শিখা, এটাই প্রকৃত মিন শিখা। আমরা মিনের কয়েকটা ফর্মুলা আজকে শিখব। আচ্ছা, এর ফর্মুলাটা যদি বুঝতে পারি বাকি অঙ্ক কিন্তু আমাদের জন্য সহজ। সামেশন অফ এফ অর্থাৎ fi যাই বলি না কেন বা n, তাহলে কত হলো আমরা কিন্তু দেখেছি 22, 25, 25, 50, উপরে 50, x1 f1 অর্থাৎ 8 into 15, 8 into 15 প্লাস 10 into 7 প্লাস 14 into 25 প্লাস 22 into 3 ডিভাইডেড বাই 50। তাহলে আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা ক্যালকুলেটর দিয়ে বসিয়ে একটা রেজাল্ট পাবে। আমি কি বুঝাতে পেরেছি হাউ উই ক্যালকুলেট
average monthly salary of that institution? জি স্যার পেয়েছি। Any question? হ্যাঁ, আশা No, করি sir. নাই। এখন এই ক্যালকুলেশন কিন্তু তোমাদের, এই ক্যালকুলেশন আমি আর করছি না। আচ্ছা, আমি দ্বিতীয় পদ্ধতিতে এভারেজ, যেন কথা বলতে চাচ্ছ, আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তোমার। দ্বিতীয় পদ্ধতিতে আমরা এভারেজ বের করা শিখলাম। এবার আসো, যদি ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ ডাটা আকারে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এভারেজ বের করব, সেই সিস্টেমটা কি? চলো আমরা এই টাইপের একটা এক্সাম্পল দিচ্ছি, তৃতীয় এক্সাম্পল এভারেজ ক্যালকুলেশনের জন্য। মনে করো আমাদের ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট এবং মার্কস, একটা কোর্সের বা ক্লাস টেস্টের একটা মার্কস ক্যালকুলেশন দিচ্ছি, নাম্বার অফ স্টুডেন্টস। মনে করো যে 1 2 3 4 5। এখন আমরা একটা ক্লাস ইন্টারভেল কনসিডার করি। সে ফর এক্সাম্পল, দেখি তোমরা বলতে পারো কিনা, 0 to 10, দেন 10 to 20, 20 to 30, 30 to 40 and 40 to 50। বলতে পারবে এটা কোন ক্লাস ইন্টারভেল? এক্সক্লুসিভ, ইনক্লুসিভ? কোনটা হবে? ইনক্লুসিভ। ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেলে আপার লিমিটটা কনসিডার করা হয় না, আপার লিমিটটা পরবর্তী ক্লাসের লোয়ার লিমিট হিসাবে আসে, তাই না? আর এক্সক্লুসিভের মধ্যে নাকি ভুল বলছি? না স্যার, আমরা এটা এক্সক্লুসিভ। হ্যাঁ, তাহলে উল্টা উল্টা হয়ে গেল নাকি? জি, দিস ইজ নট ইনক্লুসিভ, দিস ইজ এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ স্যার, ইনক্লুসিভ হলে এক করে দিতে হতো স্যার। রাইট রাইট। স্যার আমি প্রথমে কিন্তু এক্সক্লুসিভ বলছিলাম। আচ্ছা, তাহলে এটা হলো এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। সো এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেলের ক্যারেক্টারিস্টিক্স হলো আপার লিমিটটা ওই ক্লাসে থাকে না, আপার লিমিট ভ্যালুটা পরবর্তী ক্লাসের লোয়ার লিমিট হিসেবে আসে, তাই এটা কাউন্ট করা হয়। জাস্ট আমরা এখান থেকে গত ক্লাসের পড়াটা একটু রিভিউ করে নিলাম। প্রথমে একজন বলেছিল ইনক্লুসিভ, এটা সম্পূর্ণ বলছিল ইট শুড বি এক্সক্লুসিভ। ওকে, এখন আসো কিছু নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দেওয়া হলো। মনে করো যে নাম্বার অফ স্টুডেন্ট, এই ক্লাস ইন্টারভেলে নাম্বার অফ স্টুডেন্ট আছে 2 জন, এখানে আছে সাপোজ 6 জন, এই ক্লাস ইন্টারভেলে পেয়েছে মনে করো যে 16 জন, এইটাতে পেয়েছে মনে করো 8 জন, আর 40 থেকে 50-এ পেয়েছে সাপোজ 5 জন। আচ্ছা, কত হয়? 8 8 16, 16 16 32, আর এখানে মনে করো 32 আর 3 35। জাস্ট ক্যালকুলেশনটা সহজ করার জন্য, তাহলে 8 16 16 16 32 3 35। এই হলো আমাদের একটা ক্লাসের স্টুডেন্টদের কোন একটা পরীক্ষার মার্কের একটা অ্যানালাইসিস দেওয়া হয়েছে। যদি এমন থাকে, এখান থেকে বলা হচ্ছে অ্যারিথমেটিক মিনটা বের করতে, অর্থাৎ গড়ে কত নাম্বার পেয়েছে প্রতিটা ছাত্র। এটা কিন্তু আগের দুটির মতো নয়। কেন আগের দুটির মতো নয়? বিকজ এখানে কোন ছাত্র পার্টিকুলারলি কত পেয়েছে ওই কথাটা কিন্তু দেওয়ার নাই, একটা রেঞ্জ উল্লেখ করা আছে যে 0 থেকে 10 এই মার্কসটা 2 জন পেয়েছে, এর মধ্যে সে হয়তোবা 5ও পেতে পারে, 7 পেতে পারে, 9ও পেতে পারে, বা 1ও পেতে পারে, তাই না? তাহলে বা 0ও পেতে পারে, এই রেঞ্জ দেওয়া আছে। সো এই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করার জন্য আমাদের একটা টেবিল জেনারেট করতে হবে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে অ্যারিথমেটিক মিনের যে ফর্মুলাটা বের করেছিলাম, সামেশন অফ xi fi ডিভাইডেড বাই সামেশন অফ fi, অথবা এর পরিবর্তে আমরা লিখতে পারি n,
এই এন আমাদের অঙ্কে 35, এটা আমরা এইভাবে ধরেছি। ওকে, এই এক্সআই জেনারেট করতে হবে, এফআই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এটা দেওয়া আছে। তাহলে আমাদের অঙ্কে কিন্তু এক্সআই দেওয়া নাই, আগের অঙ্কটাতে এক্সআই দেওয়া ছিল, বাট এখানে কিন্তু এক্সআই দেওয়া নাই। এই ক্ষেত্রে উই হ্যাভ টু জেনারেট এক্সআই। কিভাবে জেনারেট করতে হবে দেখো, আমরা প্রথমে একটা টেবিল করব, মার্কস marks 0 to 10, then 10 to 20, 20 to 30, 30 to 40, and 40 to 50. এবার এটা হলো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 2, 6, 16, 8, 3, এই ফ্রিকোয়েন্সিগুলি। আচ্ছা, এখন আমরা এই জায়গায় ওই যে এক্সআই সেই ডিজিটটা আমরা বের করব, আর এটা হলো অ্যাকচুয়ালি এই ইনক্লুসিভ হোক আর এক্সক্লুসিভ ডেটা হোক, আমরা নিব মার্কসের যে ইন্টারভেল আছে, ক্লাস ইন্টারভেলের মিড ভ্যালু। তাহলে মিড ভ্যালু এক্স ক্যালকুলেট করা হয় কিভাবে? স্টার্টিং এন্ডিং যোগ করে 2 দ্বারা ভাগ করা। আমি আবার বলছি, স্টার্টিং এন্ডিং যোগ করে 2 দ্বারা আমরা ভাগ করব। 0 আর 10 এর যোগফল 10, 2 দ্বারা ভাগ করলে হবে 5। একইভাবে এটা হবে 15, এটা হবে 25, এটা হবে 35 এবং এটা হবে 45। এই মিড ভ্যালু এক্স, এটাই হলো ওই এক্সআই, অর্থাৎ x1 5, x2 15, x3 25, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন অ্যাজ পার রিকোয়ারমেন্ট উই হ্যাভ টু ক্যালকুলেট xi fi, অর্থাৎ এটা f ধরেছি x ধরেছি, আর একটা কলাম করতে হবে আমাদের xf। আচ্ছা, xf মানে কি? এই দুটা গুণ 10, 6, 15, 90, তারপরে 25 আর 16 মেবি 400, 8 ইন্টু 35 0, আর 3 8 24, আর 24 এর সাথে 4 28, আর পরবর্তীতে 3 5 15 5, আর হাতে 1 3 4 12 1 13। এখন এই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দেখো, এই যোগফলটা হলো n সমান আমরা হিসাব করেছিলাম 35। ওকে, আর এই সামেশন অফ xi fi অর্থাৎ xf, এটা একটা হিসাব আছে, হিসাবটা আমরা করে এখানে বসিয়ে দিব, আর আমাদের এই অংশটুকু দরকার হবে না। এখন আমরা এভারেজটা বের করতে পারি, অর্থাৎ অ্যারিথমেটিক মিন হবে এই যে অংশটুকু, সামেশন অফ xf যদি x আর f ধরা হয় ডিভাইডেড বাই 35। ক্যালকুলেশন করে দেখো কত হয়। কত হয়? কেউ কি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে? 800 ডিভাইডেড 35। দেখো কত হয়। স্যার 26.14। আচ্ছা আচ্ছা, তাহলে বলতে চাচ্ছ 26.14। এই হলো আমাদের এই টেবিল থেকে অ্যারিথমেটিক মিন বের করেছি। আচ্ছা, অ্যারিথমেটিক মিন বের করার আরেকটি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি আলোচনা করে নিচ্ছি। এখান থেকে সেই ফর্মুলাটা আমরা জেনারেট করতে পারি। হ্যাঁ, সেটা তাহলে কয়টি ফর্মুলা দেখালাম? 3টি ফর্মুলা দেখালাম অ্যারিথমেটিক মিনের। এই 3টি ফর্মুলার মধ্যে প্রথমটা হলো সিঙ্গেল ডাটা দেওয়া ছিল 8টি, অর্থাৎ 8 জন ব্যক্তির বয়স দেওয়া ছিল, আমরা এভারেজ এজ বের করেছি। দ্বিতীয় এক্সাম্পলটাতে কি ছিল? দ্বিতীয় এক্সাম্পলটাতে ছিল
এই মুহূর্তে মনে পড়ছে না কি ছিল, একজন বলো। সেটা ছিল স্যার ওই যে বেতনটা স্যার, বেতন। হ্যাঁ, বেতন। একটা কোম্পানিতে কেউ 8,000 টাকা পাচ্ছে, 20 জনে 10,000 পাচ্ছে, 40 জনে, এই টাইপের একটা ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল। সেটা ইন্টারভেল আকারে কিন্তু ফ্রিকোয়েন্সি গুলি দেওয়া ছিল না। আর তৃতীয়তে হলো মার্কস দিয়ে দেখাচ্ছি, সেই ইন্টারভেল আকারে দেওয়া এবং তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এই তিনটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে। এখন এইরকম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অনুযায়ী যদি দেওয়া থাকে, অ্যারিথমেটিক মিনের চতুর্থ আরেকটি ফর্মুলা আছে। অ্যারিথমেটিক মিনের ওই ফর্মুলাটা আমরা শুধুমাত্র জেনে রাখবো, তবে অতটা গুরুত্বপূর্ণ না আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ লটস অফ ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে ওই ফর্মুলাটা মোর ইফেক্টিভ। লাস্ট যে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা, সেটা হলো প্রথমে লেখা হয় এসিউমড অ্যাভারেজ, অনুমিত গড়, এসিউমড অ্যাভারেজ। তারপরে লেখা হয় এই টাইপের সামেশন অফ এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই ইনটু সি। এসিউম মিন অর্থাৎ এটাকে বলা হয়, একে বলা হয় এসিউম মিন। আমি অঙ্কটা দেখাবো। এসিউম মিন, আচ্ছা, এসিউম মিন। আর ডি হলো ডেভিয়েশন ভ্যালু, ডেভিয়েশনস অফ মিড ভ্যালু ফ্রম এসিউম মিন। অর্থাৎ ডি হলো, অর্থাৎ ডিআই হলো এই টাইপের এ মাইনাস, এটাকে সংক্ষেপে লিখলে এরকম হয় যে এক্স মাইনাস এ। ডি হলো এক্স মাইনাস এ। হোয়াট ইজ এক্স? এক্স ইজ দ্য মিড ভ্যালু অফ দি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইন্টারভেলের মিড ভ্যালুটা হবে এক্স, আর এ হলো এসিউম মিন। আর কি বাকি আছে? এফ তো বললাম ফ্রিকোয়েন্সি, আর হলো সি। সি বাকি আছে। হ্যাঁ, সি হলো ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল, এখানে ক্লাস ইন্টারভেল 0 থেকে 10, 10 কাউন্ট করা হয় না, 0 থেকে 9, তার মানে কয়টা ক্লাস ইন্টারভেল? 10। আবার একই 19, অর্থাৎ এই অঙ্কের জন্য সি এর মান হলো 10। বুঝাতে পেরেছি? এসিউম মিনটা আমরা ক্যালকুলেশন করব। তারপরে ডি, ডি হলো এক্স মাইনাস এ। আর এই টাইপের একটা চার্ট করতে হবে, এফআই ডিআই, আর এই ক্যালকুলেশন করে আমরা ই করব। তাহলে এই ডাটার জন্য কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে ফর্মুলাটাকে আবার নতুন করে সাজিয়ে নিতে হবে। দেখো কিভাবে সাজায়। আমরা জাস্ট ফর্মুলাটা এখানে দিলাম, তারপরে আমরা অঙ্কটা করতে থাকি। সো আমরা প্রথমে মার্কস, 0 থেকে 10, 10 to 20, 20 to 30, 30 to 40, and 40 to 50. ওকে, দেন আমাদের আছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 2, 6, 16, দেন 8 এবং 3। এখন তারপরে আমাদের বের করতে হবে মিড ভ্যালু এক্স। মিড ভ্যালু এগুলি কিন্তু আমরা আগের অঙ্কে করেছি একবার। এটা ছিল 5, এটা কত 15, এটা হলো 25, আর এটা হলো 35, 35 আর আছে 45। এখন এ ফর আমরা বলেছিলাম এসিউমড মিন, বাংলায় বললে হয় অনুমিত গড়। এবার আসো আমাদের ফর্মুলাটা একটু লিখে নেই। আমরা এক্স বার সমান কি পেলাম? এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই এন ইন্টু সি। এই ছিল ফর্মুলা। এখন আমাদের এই অবস্থায় এসে এসিউম মিনটা বের করতে হবে, অর্থাৎ এর মান কত সেটা বের করতে হবে। এর মান বের করার সহজ পদ্ধতি হলো
আমাদের দেখো ক্লাস আছে কয়টা, 1 2 3 4 5, 5টা যদি ক্লাস থাকে, 5 হলো বিজোড় সংখ্যা, 5 একটি বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যা হলে মিডল ক্লাসের এই যে আমাদের মিড ভ্যালুটা আছে সেটাকে এসিউম মিন ধরে নিতে হবে। আমি আবার বলছি, জোড় সংখ্যক বিজোড় সংখ্যক যদি ক্লাস ইন্টারভেল থাকে, অর্থাৎ 5টি 7টি 9টি, তাহলে মিডলে একটা ক্লাস ইন্টারভেল। আমি কথাটা একটু চিত্র থেকে ব্যাখ্যা করি। 1 2 3 4 5, এই 5টা ক্লাসের মধ্যে মিডল ক্লাস হলো এটা না, এটা না? জি স্যার, ওটা মিডল ক্লাস। ওকে, এই মিডল ক্লাসের যে আমরা যে মিড ভ্যালু ধরেছিলাম, সেই মিড ভ্যালুটা হবে এ। যদি ক্লাস হতো 6টা, তাহলে মিডল কিন্তু এটাও হতে পারতো বা এর পরেরটা হতে পারতো, যে কোনো একটা ধরতে হবে। যদি বিজোড় সংখ্যক ক্লাস ইন্টারভেল থাকে তাহলে মিডল পাওয়া যায় একটা, আর জোড় সংখ্যক ক্লাস ইন্টারভেল থাকলে মিডল আসে 2টা মিডল ভ্যালু, তখন যে কোনো একটাকে ধরলেই হবে। আর আমি গত ক্লাসে ক্লাস ইন্টারভেল বলতে গিয়ে বলেছিলাম বিজোড় সংখ্যক ক্লাস ইন্টারভেল নিতে হয়, এটা একটা কনসেপ্ট, অ্যাসিউমিং কনসেপ্ট যে বিজোড় সংখ্যক। সো আমরা কিন্তু এখানে বিজোড় সংখ্যক ক্লাস ইন্টারভেল নিয়েছি, আর মিড ভ্যালু 5টার মধ্যে তৃতীয়টা, এবং তার যে এই মিড ভ্যালুটা সেটা হবে অ্যাসিউম মিন। অ্যাজ পার ডেফিনিশন আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম একটি ভ্যালু ডি এর মান, যে হোয়াট ইজ ডি, ডি হলো এক্স মাইনাস এ, ডি হলো এক্স মাইনাস এ। আচ্ছা, আমি এই ফর্মুলা দিলাম এন্ড সি। আমি একটু ভুল করেছি, অ্যাকচুয়ালি ডি হবে এক্স মাইনাস এ বাই ক্লাস ইন্টারভেল সি। আমি একটু ভুল করেছিলাম, ডি হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভেল সি। তাহলে দেখো আমাদের ডি কত হয়, ডি ইকুয়ালস টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভেল সি। তাহলে এক্স এর মান হলো 5 মাইনাস 25, 5 থেকে 25 বাদ দিলে হয় মাইনাস 20, মাইনাস 20 কে 10 দ্বারা ভাগ করলে হয় মাইনাস 2। আবার এক্স এর মান 15, 15 থেকে 25 বাদ দিলে হয় মাইনাস 10, 10 দ্বারা ভাগ করলে হয় মাইনাস 1, এটা মাইনাস 1, এটা হবে 0, এটা 1, এটা 2। এই হলো আমাদের ডি এর ক্যালকুলেশন। এখন আসো এফ ডি, এফ ডি, ওই যে এফ ডি, তাহলে এফ আর ডি মাইনাস 4, 6 মাইনাস 2 আর মাইনাস 2 মাইনাস 4, 6 মাইনাস 1 মাইনাস 6, 16 আর 0 16, 8 আর হলো 3 দুগুণে 6। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এন হলো 35, আর আমাদের এফ ডি সামেশন অফ এফ ডি আসতেছে কত, 4 6 10, আর এটা হলো কত 14, 4 আসে না? জি স্যার। 4 আসছে। ওকে, এখন আমাদের ফর্মুলাতে আমরা বসিয়ে দিয়ে অঙ্কটা করি, দেখি কি হয়। এ পেয়েছিলাম 25 প্লাস সামেশন অফ এফ আই ডি আই 4, এন এর মান কত, এন এর মান 35, আর ইনটু ক্লাস ইন্টারভেল 10। একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো কত হয়। দেখো 26 স্যার, 14। আগেরটাই কিন্তু এসেছে, জি স্যার, অ্যাকুরেট। অ্যাকুরেটই এসেছে, কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি আরেকটা। এই এই ফর্মুলাটা ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়, আর হলো ডাটা যদি অনেক লার্জার ডাটা থাকে
তাহলে যেহেতু সিম্পলিফাই করে ডি এর মানটা একটা সিকোয়েন্স মেনটেন হয়। হ্যাঁ, ডি এর মান মিডলেরটা 0 হবে, -1 উপরে মাইনাস হতে থাকবে, নিচে প্লাস হতে থাকবে, আর এখানে যোগ বিয়োগ করলে একটা ছোট্ট মান আসবে, হয় এই মানটা পজিটিভ আসতে পারে বা নেগেটিভ আসতে পারে, বাট ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। তাহলে আমরা অ্যারিথমেটিক মিন বের করার কয়টি ফর্মুলা দেখালাম? 4টা। স্যার 4টা ভিন্ন ভিন্ন ডাটার 4টা ফর্মুলা কিন্তু আমরা দেখিয়েছি। হ্যাঁ, আমাদের যে তৃতীয় ফর্মুলা চতুর্থ ফর্মুলার রেজাল্ট কিন্তু একই। তো আমি এটা জাস্ট বললাম যে শিখালাম, তুমি এইটা দিয়ে না করে যদি আগেরটা দিয়েও করো কোনো সমস্যা নাই, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। এই নিয়ে তোমার আর কোনো ট্রাবল হবে না। আমরা এতক্ষণ অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করার একটা বিশেষ ফর্মুলা, অর্থাৎ 4 ধরনের অ্যারিথমেটিক মিন আমরা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়েছি। এখন আমরা চলে যাব মিনের দ্বিতীয় পর্যায়ে। মিনের দ্বিতীয় পর্যায়টা কি বলেছিলাম, কারো কি মনে আছে? জিওমেট্রিক মিন। ভেরি গুড। স্যার জিওগ্রাফি কিন্তু না জিওমেট্রিক স্যার। জিওমেট্রিক মিন, সরি। আসসালামু আলাইকুম স্যার। ওকে, তাহলে এতক্ষণ আমরা অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশনের 4টা বিভিন্ন পদ্ধতি আলোচনা করেছি। এখন আমরা দ্বিতীয় যে মিনের ক্লাসিফিকেশন সেটা হলো জিওমেট্রিক মিন। আমরা জিওমেট্রিক মিন নিয়ে এখন লেখাপড়া করব। জিওমেট্রিক মিন, সিম্পলি জিওমেট্রিক মিনের ডেফিনিশনটা হলো এই টাইপের। জিওমেট্রিক মিন, মনে করো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 8 জন বা 10 জন, যেমন আমার ক্লাসে এই মুহূর্তে আমরা 9 জন আছি। 9 জনের এজ, ধরো আমার এজ x1, আরেকজনের এজ x2, আরেকজনের এজ x3, এইভাবে আমরা x9, এটা গুণ আকারে আছে, প্রত্যেকটাই গুণ আকারে আছে। যে কয়টা ফ্রিকোয়েন্সি থাকবে তাদের সকলকে আমরা গুণ করব। আর পাওয়ার হিসাবে এখানে কয়টা আছে ফ্রিকোয়েন্সি? 9টা, 1/9। এটা সিম্পল জিওমেট্রিক মিনের ক্যালকুলেশন। আসসালামু আলাইকুম।